ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৯৭। আপনারা শুনছেন গল্পবাহী জান্নাত। প্রণয়ের বুকে যেন চৈত্রের খরা লেগেছে। অগতর নয়নজোড়া তৃষ্ণার্ত চোখ জোড়া দরজার পানে তাকিয়ে আছে কাঙ্ক্ষিত মুখখানি দেখবার আকাঙ্ক্ষায়। প্রণয় দেখার সামান্য সময়টুকু পেল না। পলব ঝাপটানোর পূর্বেই প্রবল সুনামি ন্যায় তপ্ত বুকের পাঁজরে আছড়ে পড়ল তুলতুলে একটু খানি নরম সত্তা। আরামের তোরে আপনি আপনি চোখ দুটো বুজে আসে প্রণয়ের। হাত দুটো আপনা আপনি চলে গেল পিঠে, আরো শক্ত করে বুকের সাথে পিষে ধরে ননি মাখনের দেহখানা। ঠোঁট কাঁপে, মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে একটা শব্দ, জান। ধুতের মুঠোয় শক্ত করে প্রণয় শার্টের কলার খামচে ধরেছে প্রিয়তা। বুকের শক্ত পাঁজর ভেঙে ভেতরের নরম অংশে একদম সেথিয়ে যাওয়ার অপচেষ্টা চালায় সে। নাক মুখ ডুবিয়ে উন্মুক্ত মাতালের মতো ঘ্রাণ নিতে থাকে। এই শরীরটা গ্রানে অফিমের নেশার মতো টানে তাকে। কি এমন মাখেন শরীরে, কেন আসে এমন গন্ধ, জানে না প্রিয়তা। এত ভালো লাগে কেন এই লোকটা সান্নিধ্য, তাও জানে না প্রিয়তা। কেবল জানে এই লোকটাকে চাই। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে চাই, প্রতিটা কদমে চোখের পলক যতবার ফেলে ঠিক ততবার চাই। এই চাওয়ার অনন্ত এবং অসীম, এই জ্বর কোনো শেষ নেই। প্রিয়তার অপচেষ্টা দেখে মৃদু হাসি প্রণয়, নিচু স্বরে ঠোঁট চেপে ধরে প্রিয়তার মাথায়। এই স্পর্শেই গন্ধ, এই আদর বাচ্চামো পাগলামোগুলো তার কাছে গত কয়েক ঘন্টায় যেন তোড়পাড় ছিল। প্রণয় বন্দি খাঁচায় তার প্রাণটাকে কতটা ছটফট করেছে সেটা কেবল সেই জানে, আর তারা আল্লাহ জানে। এই যে এক আত্মা, এক প্রাণ হয়ে বুকের সাথে মিশে আছে, ভালোবাসার আদরে ভরিয়ে দিচ্ছে তপ্ত বুকের চাতকের তৃষ্ণার্ত পানির মতোই। এই কষ্টটুকু একগুচ্ছ বাক্যের সমষ্টি দ্বারা এখনো ব্যক্ত করতে পারবে না প্রণয়, কাউকে বোঝাতে পারবে না কেমন কষ্ট হয়। কিন্তু কষ্ট হয় বুকের বাঁ পাঁজরের ঠিক ভেতরে। এই নরম অংশে ২৪ ঘন্টা চিনচিন ব্যথা অনুভূত হয়। সব কাজকর্ম শিখে তুলে দিয়ে সারাদিন বুকে ধরে রাখতে ইচ্ছে করে। বুড়ো বয়সের এই ছেলে মানুষই বুঝি থাকতে পারে না। লোকে শুনলে পাগল আখ্যায়িত করবে তাকে, কিন্তু যে সে এই পাগলামিটা খুব করে করতে চায়। এভাবে একে অপরের মাঝে ভালোবাসার আবেশে আদরে অতি সহ্য কক্ষ কটে বলতে পারে না দুজনেও। হঠাৎ বাহিরে ধারাম কিছু পড়ার শব্দে হুঁশ ফিরে দুজনের। কিন্তু প্রিয়তা তবুও ছাড়ে না, বুকের ওপমে লেপ্টে থাকে আহ্লাদে কণ্ঠে বলে, এইভাবে আরেকটু থাকুন না প্রণয় ভাই, প্লিজ যাবেন না। আপনার বুকে ধুকপুকনি শব্দটা শিল্পীর গড় শ্রেষ্ঠ সঙ্গীত মনে হচ্ছে আমার। বুকের উষ্ণতা তো আরাম মনে হচ্ছে যে সুখের আবেশে নিজেকে কখন হারিয়ে ফেলতে পারি আমি। প্রেয়সীর প্রেমময় আবদারে মনে মনে আপ্লুত হলো প্রণয়, তবে মুখে প্রকাশ করলো না। খোঁচা দিয়ে বলে, বা খুব তো পাকা পাকা কথা শিখেছিস। স্বামীকে নিজের ভাগ বুঝে নিচ্ছে, কিন্তু যখন নিজের ভাগ নিতে হয় তখন অত্র গুণবতী স্ত্রী কিটিও পাওয়া যায় না। এখন থেকে পাবেন। কি পাবো? ভুরু কুঞ্চিত করলো প্রণয়ের। লজ্জায় আরো গুটিয়ে গেল প্রিয়তা, মিনমিনিয়ে বলল, আপনার ভাগ। ঠোঁট কামড়ে রোরো হাসলো প্রণয়। প্রেয়সীর লাজে রাঙা মুখখানা দেখে ভারী সাজ জাগলো মনে, তাই লজ্জাবতী লজ্জা বাড়িয়ে দিল প্রণয়। তর্জনী দ্বারা প্রিয়তার চিবুক তুলে ধরলো সম্মুখে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে প্রিয়তা। ফর্সা রাঙা গাল দুখানি লজ্জায় রক্তিম হবাই ললিত বর্ণ ধারণ করেছে। প্রণয় ধরে রেখেছে বিদায় চোখ নামিয়ে নিতে পারছে না সে। প্রিয়তার না পারছে ওই গুণবর্তী মারাত্মক চোখ দুটো দিকে তাকিয়ে থাকতে। গলা শুকিয়ে রুক্ষ হতে শুরু করেছে প্রিয়তার। পায়ের নখ বৃদ্ধা আঙ্গুল দ্বারা শক্ত করে চেপে ধরে মার্বেল বসানো মেঝে মাথা নিচু করে প্রিয়তার মুখ বরাবর নামিয়ে আনে প্রণয়। চোখে চোখ রেখে ঘুরো লাগা কণ্ঠে ফিসফিসায়, শুনতে পাইনি, আরেকবার বলো যান। পুরুষালী ঠোঁট দুটো যেন মরণবান। বুবুদ্ধ নেশায় ডুবলো নীলবিশেষ সরোবরে। প্রিয়তা বেহায় নজরে চোখটা তখনও ঠোঁটের ওপর স্থির রেখে বোলাতে প্রিয়তা নেশাতুর দৃষ্টি পলক না ফেলেই বুঝতে পারলে লোভনীয় ঠোঁট দুটো অবিরাম নড়ছে, নাড়াচাড়া করছে। বলো না জান। প্রণয় কিছু বুঝতে পারল না। আচানক হামলা হলো আতর্কিত রসগোল্লার মতো। চোখ দুটো বড় বড় হয়ে গেল প্রণয়ের। ঘটে গেল কিছু একটা, যা ব্রেনে সিগন্যাল পাঠাতে পাঠাতে প্রসেসর হতে কয়েক সেকেন্ড সময় নিল বুঝি। হয়তো বুঝবে না, বুঝবে হয়তো যখন তখন পাগল বানাতে পারবে। অতঃপর লক্ষাদ্বীপ পয়েন্টে নিমর, সব থেকে দূরে ভূখণ্ড তো যার দূরত্ব ১৬,০০০ কিলোমিটার। আরব সাগরের বুকে ভেসে থাকা ভারতবর্ষের ছোট্ট একটা অংশ। বেলকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টে সমুদ্রের অন্তহীন নীলিমায়
পানে তাকিয়ে আছে শুদ্ধ। গোলাপি ওষ্ঠের ভাঁজে জ্বলন্ত সিগারেট চেপে একের পর এক টান দিচ্ছে। বাতাসের সাথে বিষাক্ত ধোঁয়া টেনে নিচ্ছে ফুসফুস ভরে। সিগারেট তীর তীর করে জ্বলে ওঠা আগুন ঠোঁটে পোড়াচ্ছে নাকি বুক পোড়াচ্ছে বোঝা দেয়। বুক পোড়াচ্ছে, ঠোঁট পোড়ানো হয়তো লোক দেখানো। ঠায় দাঁড়িয়ে আছে শুদ্ধ। সমুদ্রের তটের হিমেল দমকা হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে তার লম্বা চওড়া গড়ন। লালচে চোখ দুটো কঠোর ভর্তি টলমলে পানিতে চিকচিক করছে, হয়তো ঝরছে বর্ষার মতোই। বর্ষা হয়ে ঝরতে যাওয়া জমে থাকা কান্নাগুলো ইচ্ছাকৃত দমন করছে শুদ্ধ। ঝরে পড়ার অনুমতি দিচ্ছে না বিধে চোখ দুটো কেবল জ্বালা করছে। মুছে ফেললো বারবার, ভরে উঠছে নতুন উদ্যমে। কি জ্বালাতন! কারে দেখাবো মনে দুঃখ গো, আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। হঠাৎই কানে দুটো লাইন কানে আসতেই থমকায় শুদ্ধ। আঙ্গুলের ফাঁকে ধরে রাখা আধখোস সিগারেটটা যেন জমে গেছে মুহূর্তেই। বাতাসে তরঙ্গ দ্রুত হতেই বয়ে আনছে প্রাণ জুড়ানো মাটির গান। বিষাক্ত অনুভূতির দহনে পড়ছে শুদ্ধ। চোখ দুটো বুজে আছে আনমনে। নিরালয়ে দাঁড়িয়ে শ্রাবণ করতেই মধুসূর ধ্বনি। তার অন্তরের সাথে অন্তরের এত মিল। গানার আর জানার বিন্দুর ইচ্ছে হলো না, কেবল সুরটাকে আচ্ছন্ন করে মনে করতে ইচ্ছে হলো তার। সুরের উৎস ধীরে ধীরে সরে যাচ্ছে, ব্যাপারটা অনুভব হতেই ঝট করে চোখ মেলে তাকায় শুদ্ধ অস্থির দৃষ্টিতে। তটের এদিক থেকে ওদিক নজর ঘোরাতেই দূরে দৃষ্টি আটকে যায় শুদ্ধের। সমুদ্রের পাড় ধরে আপন মনে হেঁটে যাচ্ছে এক বাউল গীতিকার। পরনে ছেঁড়া ফাটা ময়লা যুক্ত বস্ত্র, মলিন পাগড়ি কাঁধে ঝোলা, আর হাতে একটা পিছুটানহীন মুক্ত জীবন। চোখে এক অজানা উদাসীনতা, আর কণ্ঠে পরাণ জোড়ানো সুর। শুদ্ধ প্রাণ আকুল হয়ে উঠল যেন এ পর্যায়ে। মনের উচ্চাটন আরো কিছুটা বাড়লো যেন ভীষণ করে। এই দম বন্ধ করা জীবন থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য হলেও তাকে বাউলের কাছে যেতে হবে। জ্বলন্ত সিগারেটের শেষ অংশ পায়ের তলে ফেলে পিষে ফেল শুদ্ধ। বেলকনিতে লাগানো সিঁড়ি বেয়ে হুড়মুড়িয়ে নিচে নেমে গেল। এক ছুটে চলে গেল বাউলের নিকট। পায়ে পা মেলালো। বাউল লোকটি ভব ঘুরে কেবল এক নজরে তাকিয়ে হঠাৎই উঠে আসা ছেলেটার দিকে চোখে হাসলো, মুখ কিছু বলল না। আবারও পুনরায় ছন্দে সুর তুললেন। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো। আমার একলা থুইয়া, আমার একলা থুইয়া রইল কোথায় গিয়া, জলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। ঘর বাঁধিলাম সখীর সনে, কত আশা ছিল মনে গো। ঘর বাঁধিলাম সখীর সনে, কত আশা ছিল মনে গো। ভাঙিল আদরের জোড়া, ভাঙিল আদরের জোড়া, কি যে গলা হইয়া, জলে রইয়া রইয়া। গোধূলি আলোয় তখন নিভে আসছে। সমুদ্রের পাড়ে বালি বেয়ে নামছে নরম ছায়া। শূদ্র আর বাউল পাশাপাশি বসে আছে সমুদ্রের দিকে মুখ করে। বাতাসে বাউলের পুরনো আকাঙ্ক্ষা উড়ছে। চারপাশে কেমন যেন থমথমে, কেবল ঢেউগুলো একটানা ভেঙে পড়ার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আপনি অনেক সুন্দর গান করেন বাউল ফকির। তাই নাকি? আমার গান তো অনেক পুরাতন দিনের। আজকালকার পোলাপান তো এগুলো গান পছন্দই করে না। জানি না কেন পছন্দ করে না, কিন্তু আপনার কণ্ঠে প্রাণ আছে। আপনার গানের লাইনটা হুবহু আমার জীবনের বাস্তবতা। তবে শুনতে তো ভালোই লাগে, কিন্তু অনুভব করতে একটু ভালো লাগে না। এই অনুভূত করতে করতে বেশ নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। দমটা ফুরিয়ে আসছে মাঝে মাঝে, তবু বেঁচে থাকতে হয়। কথাগুলো বলার সময় ছেলেটা উগড়ে আসা চোখের জলগুলো বাউলের চোখে এসেও এড়ালো না। ছেলেটার কণ্ঠ না যতটা কথা বলছে, তার থেকে অনেক বেশি কথা বলছে ছেলেটার চোখ। বাউলের সাথে সাথে উত্তর দিলেন না। তিনি চুপচাপ এক মুঠি বালি হাতে নিলেন, অতঃপর আঙুলের ফাঁক দিয়ে বালিগুলো ঝরে দিয়ে পড়তে দিলেন। বালিগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থেকে তিনি খুব সহজ গলায় বললেন, মানুষের জীবন বড়ই জটিল বাজান। জীবনের সব প্রতিকূল পরিস্থিতির সামনে টিকে থাকাটাই একটা যুদ্ধ। শেষ পর্যন্ত যে টিকে থাকে সেই জয়ী হয়। এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ নেই, কষ্ট সবারই আছে বাজান।
কেউ মুখে কয়, কেউ বা মনে কয়। হয়তো আমাকে আশেপাশে যতজনকে চিনো বা তুমি যদি সব করে বেশি সুখী হতে পারো, এই ভাবটুকু তার জীবনে কি সত্যি কোনো দুঃখ নেই? কয়েক মুহূর্তের জন্য চুপ থেকে গেল শুদ্ধ। তার নজরে সব থেকে সুখী মানুষ প্রণয়, কিন্তু প্রণয়ের জীবনের দুঃখ আর দুঃখের হাজার গুণ তীব্র। সে এত ভালোবাসা পায়নি বলে কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত আফসোস করছে। আর প্রণয় যে পেয়েছে, যে সুখে আছে, তাও সুখ কি স্থায়ী? সবাই নাপর দুঃখ বিলাস করে, কই কেউ তো জানতে চায় না পেয়ে হারানোর কষ্ট কতটা। যাকে এতটা ভালোবাসি তাকে পাওয়ার পর ছেড়ে থাকার কষ্ট কতটা। জন্মান্ধের দুনিয়ার প্রতি কোনো টান কাজ করে না, কারণ সে জন্ম থেকে অন্ধ। কিন্তু অনেকগুলো বছর পর সূর্যের নয়ন ভরে দেখার পর হঠাৎই একদিন করে নয়নের আলো ফুরিয়ে গেলে যন্ত্রণা যে জীবনযুদ্ধ, তার অন্য কেউ বুঝবে কি করে? না পাওয়ার দুঃখ তো জন্মের, আর পেয়ে হারানোর দুঃখ তো জন্মান্তরের। কি বা জান, প্রশ্নের উত্তর কি পাইছো? শুধু কাতর চোখে তাকায়, সম্মতি সূচক ওপর নিচে মাথা দোলায়। জীবনে যা আছে তা নিয়ে আনন্দে বাঁচার চেষ্টা করো বাজান। জীবনটা বড় ক্ষুদ্র, কখন আল্লাহর ডাক চলে আসে কেউ বলতে পারে না। আমার থেকে অনেক কষ্টে মানুষ আছে বাউল ফকির, কিন্তু প্রতিনিয়ত মরার চেয়ে কি ভালো নয় একেবারে মরে যাওয়া? না পাওয়ার তৃষ্ণা বুকে নিয়ে বেঁচে থেকে মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়ার পুরস্কার স্বরূপ সান্ত্বনা দিচ্ছি না, তবে শান্তি কামনা করছি। আল্লাহ তোমার মঙ্গল করুক। আপনি তো কত মানুষের গল্প জানেন বাউল ফকির, আপনি কি আমায় একটা উপায় বতলে দিতে পারেন? গায়ে আমার ভীষণ জ্বর, গা পড়ে যাচ্ছে বাউল ফকির। এই চিরান্তর জ্বর কি আমি কোনোদিনও সারাতে পারবো না? সারবে না এই জ্বর? এই জ্বরটা সারলে তো আমার প্রাণটা বেঁচে যেত। তোমার গায়ে পীড়িতের জ্বর বাপ, এত বড় অশান্তির অসুখ। পীড়িতের জ্বর সারানোর কোনো দাওয়াই নাই আমার জানা। যেজন প্রেমের ভাব জানে না, তার সাথে নয় লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নয় নকল সোনা, সেজন সোনা চেনে না। ওয়াক ওয়াক ওয়াক, আস্তে আস্তে ধীরে ধীরে। জানতোকে কতদিন বলেছি একটু সবুর করতে, একটু রয়েছে ভালোবাসতে। আমি কি পালিয়ে যাচ্ছিলাম? এত তাড়াহুড়োর কি ছিল? প্রথম দিকের মাসগুলো এমনই হয়, অল্পতেই গাগুলায় বেশি বেশি খারাপ করে। প্রিয়তার সামনে চুলগুলো জমিয়ে ফেলেছে মুঠো করে, ধরে রেখেছে প্রণয় বেসিনে, দুধারে ভর দিয়ে গড়গড় করে বমি করে ভাসে দিচ্ছে প্রিয়তা। ওয়াক তুলতে তুলতে চোখ মুখ উল্টে আসার জোগাড়। অনবরত পিঠে হাত বুলিয়ে দিচ্ছে প্রণয়, তার চেহারায় অনুশোচনার ছাপ স্পষ্ট। বমি করতে করতে নেতিয়ে পড়েছে প্রিয়তা, কোনো প্রকার ঘুরে প্রণয়ের বুকে মাথা এলিয়ে দিল, নিজের দেহের সমস্ত ভার ছেড়ে দিল প্রিয় মানুষটার মাঝে। শুধু শুধু বকছেন কেন আমায়? আমার কি দোষ? আপনাকে দেখলেই যে আমার কি যে হয় আমি জানি না। কেমন যেন হাত পা নিষ্ফিস করে। স্পষ্ট স্বীকারোক্তি প্রিয়তার। তাই এত যদি আমাকে গুলে খেতে মন চায়, তাহলে শরীরের এই বেহাল দশা বানিয়েছিস কেন? হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিয়েছিলিস? দেখ কত ঘন ঘন শরীর খারাপ করছে তোর। কোনো কাজ করার আগে যদি একটু আমার কথা ভাবতিস। তোর এইটুকু শরীর এই দখল কিভাবে সহ্য হবে? দিন তো সব পড়িয়ে আছে। তুই আর একটু বড় হলে না হয় আমরা বাবু নিতাম, কি হতো 5-6 বছর পর নিলে। কিন্তু না, ম্যাডামের ওপর চালাকি দেখাতেই হবে। বেশি বেশি বমি পাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, ডাক্তার ডাকবো? আবারও বকছেন? নিকুচি করেছে আপনার ডাক্তারের? মুখ ঝামটা মারল প্রিয়তা, মুখটা ফুলিয়ে নিল। ফুলকো গাল দুটো দিকে অভিমানী উঁচু করলো। তো বকবো না? বাবুও চাও? আবার তোমাকে দেখাতে আমার হুঁশ ঠিক থাকে না। খাওয়ার জন্য দাঁত নিষ্ফিস করে। দুটো কি একসাথে হয়? আমার দুটোই চাই, বেয়াদব বউ। মুখ চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে প্রণয়ের। অতি যত্নে পোষা পাখিটাকে নিজের বুকের গভীরে আঁকলে নেয় প্রণয়। পরম মমতায় জড়িয়ে নিতে নিজের মাঝে ওম পেতে আরো মিশে যায় প্রিয়তা। প্রিয়তা লম্বা চুলগুলো সাবধানে হাতে পেঁচিয়ে খোপা করে নেয় প্রণয়। অচল ভরে পানি তুলে কুলকুচি করিয়ে দেয়, মুখ ধুয়ে আলতো করে তাওয়াল দিয়ে মুখ মুছে দিল। কোলে তুলে বিছানে এনে আস্তে করে শোয়ালো। গলার ওড়নাটা খুলে পাশে রেখে মেয়েটা উরুশল ঘামছে। বালিশ দুটো পিঠে নিচে দিল প্রণয়, কপালে হালকা টোকা দিয়ে শাসিয়ে বলল, একদম নড়াচড়া করবি না হাঁসের বাচ্চা। চুপটি করে শুয়ে থাক, প্যাক প্যাক করলে টুক করে গিলে ফেলবো। আমি এক্ষুনি আসছি বলে টুপ করে কপালে চুমু দিল প্রণয়। উঠে যেতে নিতেই খপ করে হাতটা চেপে ধরল প্রিয়তা, ভুরু নাচিয়ে প্রণয়কে কি হাত ধরে কাছে নিয়ে আসে প্রিয়তা।
আবারও প্রণয়ের ঠোঁটে চসৎ করে চুমু খায়। ভুরুটি কুটিয়ে নেয় প্রণয়। প্রিয়তা ভেঙচি কাটে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আমি তনয়ের শিকদার প্রিয়তা, কারো ঋণ রাখি না। আপনি দিয়েছেন, আমিও দিয়েছি, হিসাব বরাবর। আমি তো কারো অনেক কিছু দিয়েছি। ভয় দেখালেন? দুঃখিত, ভয় পেলাম না। চাইলে একগুলো ফেরত দিয়ে দিব। বিষময় অবাক হয়ে গেল যেন প্রণয়। কোনোভাবেই কি বউ তার পাল্টাপাল্টি হয়ে গেল? সে যাই হোক, কথায় হেরে যাওয়াই চলবে না। পাই টু পাই ফেরত নেব। এক্ষুনি নেবেন? দুষ্ট হাসল প্রিয়তা। সময় মতো হিসাব নেব। তখন মনে থাকে যেন এই কথাগুলো। ঘর থেকে বেরিয়ে গেল প্রণয়। বাহিরে এসে টাসকি খায়, কপাল কুঁচকে আশেপাশে দৃষ্টি ঘোরাতে কপালের সূক্ষ্ম ভাঁজগুলো আরো দৃঢ়মান হলো। ঘর থেকে বেরিয়ে একতলা বাড়ির বারান্দায় এসে পৌঁছাতেই 3 দিকে দিগন্ত সমুদ্র বিস্তৃত, চারপাশে কোথাও কেউ নেই। বারান্দা পেরিয়ে সিঁড়ির কাছে চলে আসে প্রণয়। সমুদ্রে একদম কোল ঘেঁষে বাড়িটা। একটা, দুটো, তিনটা সিঁড়ি পেয়ে মাটির ওপর পা রাখে প্রণয়। মাটি বলে ভুল হবে, বালি। কারণ কয়েক ফুট দূরত্বেই সমুদ্র। এটা কোন দেশের সমুদ্র জানে না প্রণয়। তার মতো মানুষ সব জায়গায় এমন অবাধ বিচরণ একদম নিরাপদ না। সে এখন একজন সাধারণ মানুষ, সাথে দাগী আসামি। কখন কি হয়? তার পাখিটা তো বোকা, কিছু বোঝে না। কিন্তু কিছু যদি হয়ে যায় তাহলে তার পাখিটাই তো সবচেয়ে বেশি কষ্ট পাবে। প্রণয় সতর্ক চোখে আশেপাশে দৃষ্টি ঘোরালো। দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে। তাদের মধ্যে মুখোশধারী 2-1জনকে ঠিক চেনায় নেয় প্রণয়। চোখের ভাষা পাল্টে যায় প্রণয়ের। মসৃণ কপালে স্পষ্ট বিরক্তির রেখা। প্রিয়তা বিছানায় গা ঝুলিয়ে শুয়ে গোপাল ভাঁড় দেখছে আর হেসে কুটোকুটি খাচ্ছে। সাইলেন্ট মোডে থাকা ফোনটা হঠাৎই একটা নাম্বার ভেসে ওঠে, সাথে দুটো অপশন, আনসার অ্যান্ড ডিক্লাইন। ফোনটা দেখা মাত্রই মুচকি আসে প্রিয়তা, চেহারা গম্ভীর্য করে। প্রিয়তা ফোনটা রিসিভ করে ওপাশ থেকে সতর্কেই উকি দেয়। চাপাশে ফিসফিস করে বলে, কি খবর? খবর ভালো না ম্যাডাম। বিদেশি গ্যাংস্টার মাফিয়া লিডার বড় বড় জার্কেট সাপ্লাই বন্ধ করে দেওয়ার ফলে সবাই খুব ক্ষেপে আছে এএসআর এর ওপর। তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের লোকসান হচ্ছে। তারা এটাই জেনে গেছে যে এএসআর আর তাদের কাজ করবে না। সে এসব ছেড়ে দিয়েছে। গ্লোবাল গভর্নমেন্টের সাথে গ্লোবাল ডনাররাও সবাই পিছে পড়েছে তার। এএসআর এর পরিস্থিতি খুবই জটিল। এসব চক্রে একবার জড়িয়ে পড়লে মানুষ অতটা সহজে স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। আর যদি চেষ্টা করা হয় তাহলে তারা নিজেদের লোকের হাতে খুন হয়, আর না হলে সরকারের। হ্যালো ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। টেনশনে মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম প্রিয়তার। তবুও নিজেকে শান্ত রাখে। লোকটা আবারও গম্ভীর কণ্ঠে বলে, সবকিছু খুব দ্রুত হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে ম্যাডাম। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই এএসআর সম্পর্কিত সকল তথ্য জেনে যাবে। আমার কাছে খবর আছে আপনার বাড়ির পুকুরে নাকি একটা পেনড্রাইভ উদ্ধার হয়েছে। হোয়াট? কথাটা কানে পৌঁছাতে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল যেন প্রিয়তা। যেন মাথাটার ওপর সমস্ত আকাশ ভেঙে পড়ে তার। উত্তেজিত কণ্ঠে বলে, তুমি নিশ্চিত? ইয়েস ম্যাডাম, 100% নিশ্চিত। ওই পেনড্রাইভের রিসেন্টলি 700টি কপি বেরিয়েছে ম্যাডাম। সেগুলো খুব শীঘ্রই প্রত্যেকটা দেশের সরকারের হাতে পৌঁছে দেওয়া হবে। শুধু তাই নয়, এএসআর এর ল্যাপটপের আরও অনেক নথি ছিল যেগুলো একটা পেনড্রাইভে আছে, আগেই লোড করা হয়েছিল। সেটাও অনেকগুলো কপি বেরিয়েছে। এএসআর এর ব্যক্তিগত নথি, তার আইডেন্টিটি খুব তাড়াতাড়ি এক্সপোজ হয়ে যাবে। পরিস্থিতি খুব বিপজ্জনক। 24 ঘন্টা সাবধানে থাকতে হবে। আপনাদের ঘরে শত্রু আছে ম্যাডাম। তাকে ঘরে রেখে নিশ্চিন্তে ঘুমাবেন না। নিজে ঠান্ডা রাখায় অদম্য চেষ্টায় ব্যর্থ হলো যেন প্রিয়তা। না চাইতেও প্যানিক অ্যাটাক করছে তার। লোকটা পুনরায় বলে, আরেকটা কথা ম্যাডাম। বলো। যা কিছু হয়েছে সব ঘটনা পাই টু পাই সবাই জানে, কিন্তু কেউ মুখ খুলছে না। সবাই এমন অভিনয় করছে যেন কিছুই জানে না। আপনি চোখ কান সবসময় খোলা রাখবেন ম্যাডাম। এএসআর কিন্তু সবাই জানেন। তিনি এটাও জানেন যে পরিস্থিতি কেমন খারাপ হচ্ছে। তবুও তিনি সব বিজনেস বন্ধ করে দিয়েছে। এখন এখানকার সব কিছুই জানেন। ডক্টর চৌধুরী কিন্তু সব জানেন। আপনি ঘাবড়াবেন না ম্যাডাম। কেবল পুলিশ সন্দেহভাজন চোখে বাঁচিয়ে রাখবেন। খবর আছে আগামী 1 সপ্তাহ অনেক জলঘোলা হবে। সব রহস্যের ওপর পর্দা সরে যাবে। এএসআর পাওয়া মাত্র কেস কোর্টে উঠবে। আর তারপর 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 কি? হঠাৎ করেই চিৎকার দিয়ে উঠল প্রিয়তা। উচ্চস্বরে চেঁচিয়ে বলল, তারপর কি? আপনি শান্ত হন ম্যাডাম, উত্তেজিত হবেন না, সময় নষ্ট করবেন না, চিন্তিতও হবেন না। কিছু নষ্ট করা যাবে না। তারপর
কি সেটা আপনিও জানেন, আমিও জানি, শুধু আপনার সতর্ক করছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি নতুন নতুন নাম্বার দিয়ে ফোন করব এরপর থেকে আমাকে পুলিশ খুঁজছে। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি এখন যেখানে আছেন এখনো নিকোলাস পৌঁছে গেছে। নিকোলাসকে চেনেন তো আপনি? নতুন নতুন ম্যাডাম অনেক কিছুই জানেন আপনি আন্ডারওয়ার্ল্ড সম্বন্ধে। ভালো করে রিসার্চ করুন তাড়াতাড়ি। সবার ডিটেলস বলা সম্ভব না। নিকোলাস আন্ডারওয়ার্ল্ডের আরেকটা নামকরা মাফিয়া বস, ডিকে বসের পার্টনারের ছেলে। খুব বিষাক্ত আর সহিংস্র। এএসআর এর নারী পাচার চক্রে এক মাথা। সে জানে গেছে এএসআর ডিকে মেরে ফেলেছে, সাথে মেয়ে সাপ্লাই বন্ধ করে দিয়েছে। ও খুব বিষাক্ত। ও পৌঁছে গেছে আপনাদের খুব কাছে। একটু সামলে কখন কি হয়। হঠাৎই বুকের মাঝে কেমন করে ওঠে যেন তার। তার মাঝে আবার হঠাৎ করে মাঝপথে কুটকুট করে শব্দ করে ফোনটা কেটে গেল। ফোনটা হাত থেকে ফসকে গেল যেন নিচে। এক মুহূর্তের জন্য পাগল পায় প্রিয়তা। দিশেহারা হয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। হাত পা কাঁপছে তার, নার্ভগুলো অবশ্যই আসছে উত্তেজনায়। চূড়ার তলে চুল খুলে পিঠের ওপর ছড়িয়ে গেল প্রিয়তার। বাইরে সমুদ্র পাড়ে অস্থির দৃষ্টি বুলালো প্রিয়তা। দূরে কয়েকটা মাছ ধরার ট্রলার, কিছু জেলে তার তীরেই কাজ করছে। বেলা বাড়লো কিছুটা, দোকানপাটও খুলেছে, কিন্তু সেই চেনা পুরুষ অবয়বের কোনো হদিস পেল না প্রিয়তা। বুকটা অস্বাভাবিক কাঁপছে, হৃদস্পন্দ যেন জোরে লাফাচ্ছে, দম গলার কাছে আটকে। প্রিয়তা পাগলের মতো আশেপাশে খুঁজতে হঠাৎই একটা পিঠ এসে থমকে গেল। খুশিতে চোখের কোণে পানি জমে এলো প্রিয়তার। গলার কাছে যেন এতক্ষণ দমটা আটকে ছিল। সে দৌড়ে এসে মানুষটার কাছে কম্পিত হাতটা পিঠে রাখে। লোকটা পিছন ফিরে তাকায়। অপরিচিত মুখ চোখে ভাসতেই মুখের হাসি ম্লান হয় প্রিয়তার। অবাক, বুকের অসহ্য ধুকপুকনি। কিছু বলবেন জান? একটা মাত্র শব্দ প্রিয়তার দেহে। দ্বিতীয়বারের মতো যেন প্রাণ ফিরিয়ে দেয়। ঝড়ের বেগে পিছে ফিরে তাকায় প্রিয়তা। সেই চেনা চেনা চোখ, চেনা মুখ, চেনা অবয়ব তার সামনে দাঁড়িয়ে। জান, জান আসে যেন প্রিয়তার বুকের ওপর থেকে যেন পাহাড় নেমে যায়। সবার সামনে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ফেলে প্রিয়তা। বাঁধনহীন ঝর্ণা নেম দৌড়ে গিয়ে আশ্রে পড়ে তার বুকে। বুকে মুখ গুজে কেঁদে ওঠে প্রিয়তা। প্রণয়ের এক হাতে খাবারের প্যাকেট, অন্য হাতে বুকে আগলে নিয়েছে প্রিয়তাকে। মাথায় হাত বুলিয়ে অত্যন্ত আদরে কণ্ঠে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কি হয়েছে আমার বাচ্চাটার? আর পাখিটা এভাবে কান্না করছে কেন? এই তো লক্ষ্মীটি, আমি তো এসে গেছি তোমার কাছে। প্রিয়তা কিছু শোনার চেষ্টা করে না, আরো শক্ত করে চাপটে ধরে প্রণয়কে। সামনে লোকটা এসব দেখে হতভাগ, ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে শুধু ছেলে নয়, আগে মানুষ আর চোখে তাকিয়ে দেখছে তাকে। প্রণয় লোকটার দিকে তাকিয়ে মৃদু হাসার চেষ্টা করে। সরি, মিসআন্ডারস্ট্যান্ডিং। লোকটা হ্যাঁ সূচক মাথা দুলে চলে যায়। প্রিয়তা হুমকি দেয়, চিনি হাঁসের বাচ্চা, আরেকবার প্যাক প্যাক করে কাটলে কিন্তু সত্যি সত্যি ফেলে চলে যাব। চলে যাওয়ার কথা শুনে আরো শক্ত করে চেপে ধরে প্রিয়তা। ভেজা কণ্ঠে হেসকে তুলে বলে, না, আপনি আমাকে রেখে কোথাও যাবেন না, এক মুহূর্তের জন্যও না, কখনো না, কোনোদিন না। সব সময় যাওয়ার জন্য পায়তারা করেন কেন? তাহলে চোখ মুছ। এভাবে পাগলের মতো দৌড়াচ্ছিলি কেন? যদি পড়ে যেতি, যদি ব্যথা লাগতো তো কি হয়েছে? এসব ছোটখাটো ব্যথা দেখার মতো নয়। মারবো টেনে এক চড় মারুন, কিন্তু এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হবে না। মেয়েটার এত ভালোবাসা, এত পাগলামি দেখে যেন প্রণয়ের বুকটা হু হু করে ওঠে। না চাইতো ভরে ওঠে দু চোখের কোণ। তারও খুব ইচ্ছে করে তার পান পাখিটা বুকে চাপটে ধরে হু হু করে কান্না করতে, কিন্তু এতে মোটেও লাভ নেই। আরো ভয় পেয়ে যায়। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে সামলায় প্রণয়। গালের দুপাশে হাত রেখে বৃদ্ধা আঙ্গুল দ্বারা আলতো করে মুছিয়ে দিয়ে চোখের জল আদরে কণ্ঠে বলে, চল। বিছানার ওপর দু পা ভাঁজ করে বাবু হয়ে বসে প্রিয়তা। প্রণয়ের ফোনে গেম খেলছে। অনেকক্ষণ কান্না করে শান্ত হয়েছে মেয়েটা। ফুলকো ফুলকো গাল দুটো এখনো লাল, কান্নার রেখাগুলো গালের সাথে শুকিয়ে গেছে। ওর সামনে আসন পেতে বসে প্রণয়। সামনে খাবারের থালা, পরোটা ছিঁড়ে তরকারিতে চুবিয়ে মুখে তুলে দিচ্ছে সে। গরম পরোটা আরেক লোকমায় তরকারি চুবাতেই ফুদায় প্রণয়। প্রিয়তার মুখে তুলে দিতে দিতে সন্দিগ্ধ কণ্ঠে শুধায়, কি ব্যাপার বলতো? এবার পাগলের মতো ছুটছিলি কেন? ওভাবে খুঁজছিলি কেন আমাকে? মনে হচ্ছিল আমি যেন মরে গেছি। কি ঘটনা? প্রশ্ন শুনে থমথম খায় প্রিয়তা। কেসে ওঠে গলার কাছে, খাবার আটকে যায়। দ্রুত পানির গ্লাস সামনে ধরে প্রণয়। তাড়াহুড়ো করে পানি মাথায় উঠতেই আবারও বিষম লাগে। পিঠ ঠেলে দেয় প্রণয়। সন্দিগ্ধ ঘনীভূত হয়, আরো ক্ষীণ কণ্ঠে বলে, ধীরে ধীরে, একটা সাধারণ প্রশ্ন এমন চমকানোর কি আছে? আর এভাবে
আমাকে ধরে কাঁদছিলে কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গিয়েছিল আসছিলেন না তো তাই। দ্রুত কথা কাটানোর চেষ্টা করে প্রিয়তা। তাই নাকি? কিন্তু আমি তো মাত্র 10 মিনিট হয়েছিল বেরিয়ে গেছি। আচ্ছা বাদ দে। কিন্তু আমি মন্দারমণিতে আছি, এটা তুই জানলি কি করে? আর এলি বা কি করে? মানে? প্রিয়তা ঘাবড়ে যায়। তা দেখে বাঁকা হাসলো প্রণয়। সে দেখতে চায় তার পাখিটা কতটা মিথ্যা বলতে পারে আর কতদূর যেতে পারে। আরেক লোকমা মুখে তুলে দিল প্রণয়। এদিকে ওদিকে তাকাচ্ছিস কি? ওইদিকে কি আমার প্রশ্নের উত্তর লেখা? প্রিয়তা বেশ বুঝতে পারছে প্রণয় ভাই তাকে কথা চালে ফাঁসানোর চেষ্টা করছে, কারণ তার চেয়েও বিষধর প্রণয়, তার বিশেষজ্ঞতাও অভিজ্ঞতা সবটাও বেশি। কি হলো বল? শুদ্ধ ভাই আমাকে এখানে নিয়ে এসেছে। শুদ্ধ? হ্যাঁ। আপনি তো আমায় না বলে লাপাত্তা হয়ে গিয়েছিলেন, তাই শুদ্ধ ভাই আমাকে বলেন আপনি এখানে, তাই উনি নিয়ে এসেছে। বেশ। হ্যাঁ। আচ্ছা, একটু পরে বাড়ি ফিরছি। বাড়ির নাম শুনেই প্রিয়তার মনে পড়ে যায় ওই লোকটার কথা। শত্রু আমাদের ঘরের লোক ম্যাডাম, খুব সাবধান, বাড়িতে বিপদ বেশি। লোকটার কথাগুলো মনে পড়তে মন গহীনের ভয় জেগে ওঠে প্রিয়তার। যদি বাড়িতে যাওয়া প্রয়োজন, না হলে আসল শত্রু কিভাবে চিহ্নিত করবে প্রিয়তা? যদিও ধারণা আছে এই কাজটা কার হতে পারে। সব সময় সব করে গেছে পহেলিকা, তাতেও নিজের জায়গা দেখিয়ে দেবার। আমি বাড়ি যাব না, সটান হয়ে বলে প্রিয়তা। কেন? এমনি, বাড়ি ভালো লাগে না, আপনার সাথে নিরুদ্দেশ হতে চাই প্রণয় ভাই, বলে প্রণয়ের বুকে মুখ গুজে দেয় প্রিয়তা। বিড়াল ছানা নেয় মুখ গুজতে থাকে। মায়া লাগে প্রণয়ের আলতো হাতে নরম গলটা স্পর্শ করে। দরজায় খটখট নখের আওয়াজ। আসতে পারি? দেওয়ালে দাঁড়িয়ে শুদ্ধ, এদিক ওদিক দৃষ্টি ফেলে নজর লুকানোর চেষ্টা। শুদ্ধকে দেখেই ঠিক হয়ে বসে প্রিয়তা। আয়। হুড়মুড় করে ভেতরে আসে শুদ্ধ, তীক্ষ্ণ কণ্ঠে বলে, এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে আমাদের, তাড়াতাড়ি চল এখান থেকে। শুদ্ধ চোখ দুটো অস্থির, কপালের পাশ দিয়ে নেমে আসা দুশ্চিন্তার ঘামের বিন্দু যেন দুজনকে কারো চোখ আড়াল হলো না। প্রিয়তা এক মুহূর্তে বুঝে গেল ব্যাপারটা। লাফিয়ে এলো বিছানা থেকে, চোখে ইশারায় শুধালো, কি হয়েছে? তেমন ইশারা বোঝেনি শুদ্ধ। আতঙ্কে আবারও জমে গেল প্রিয়তা। খপ করে চেপে ধরে প্রণয়ের হাত, এত জোরে চেপে ধরে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। প্রণয় চেপে ধরতে দরজার দিকে ছুট লাগালো। বাদ সাধলো শুদ্ধ। দ্রুত সামনে দরজা বন্ধ করে দিয়ে বলল, এদিকে নয়, ওরা এদিকে আসছে। ভয় নিঃশ্বাসে দ্রুত আটকে এলো যেন প্রিয়তার। হাতের বাঁধন শক্ত হলো আরো, যেন এই মুঠো ভরেই বন্দি তার প্রাণভোমরা। প্রণয় কিছু বলে না, মিথ্যা উদ্বেগ দেখাও না, কেবল কাতর দৃষ্টিতে দেখতে থাকে তার প্রাণ পাখিটাকে। ঘরের বাতাস জমে যাচ্ছে ধীরে ধীরে। কেবল তাদের তিনজনের ভারী ভারী নিঃশ্বাসে পরিস্থিতিটা আরো শ্বাসরুদ্ধ করে তুলছে। এখন এখন কি করবো শুদ্ধ ভাই? ওই মাফিয়া তো সবকিছুর মধ্যেই চলে আসবে। প্রিয়তার কণ্ঠে কম্পন, শব্দগুলো ভাঙাচোরা, বুঝতে পারছে না। ওদিকে দুজনের কাঁপাকাঁপি দেখতেই এদিকে বিরক্ত লাগছে প্রণয়ের। দুটি ভীতুটি সিন টনটনা বলে দাঁড়ায় প্রণয়, পূর্ণ দৃষ্টিতে তাকায় প্রিয়তার দিকে। তার জীবন মরণের পরোয়া নাই কোনো কালেই, কিন্তু তার জানের যে এখানে থাকা মোটেই নিরাপদ না। হায়াতের মালিক আল্লাহ, রিজিক থাকলে বাঁচবে, কিন্তু এখন তার প্রাণটাকে নিরাপদ দেওয়া উচিত। শুধু রিভলভার কোথায়? গমগমে ভরাট আওয়াজ, শুধু প্রশ্ন প্রণয়ের। আমার কাছে, এদিকে দে। শুদ্ধ বাক্যের অপচয় করে না, প্রণয়ের কথা মতো গানটা প্রণয়ের হাতে তুলে দেয়। ওরা কোথায় এখন? এলো বলে আমরা তিনজন বেরোতে গেলেই এখন ওদের মুখোমুখি হব সমুদ্র সৈকত, কিন্তু মুহূর্তে পুরো খালি হতে হবে। হতে গেছে, বুঝতে পারছিস? কজন হবে? হয়তো 25 থেকে 20 পুলিশ আছে সাথে। না, ঠিক আছে। প্রিয়তার আতঙ্কে শুকিয়ে যাওয়া ফেলফেলে মুখটার দিকে তাকিয়ে মায়া ভরা নয়নে প্রণয় শুদ্ধকে উপলব্ধি ঘনানো ধীরে। প্রিয়তার গালে হাত রেখে কপালে দীর্ঘ ভালোবাসার পরশেকে কপালে কপাল ঠেকে অত্যন্ত নরম কণ্ঠে বলে, আমার জান পাখি, আমার তুলতুলে হাঁসের বাচ্চা, আমার বাবুই পাখি, আমার জান, তুমি একটু বাইরে অপেক্ষা করো আমার জন্য। মানে? প্রিয়তার চোখের পাপড়ি কাঁপে কয়েকবার। মানে আমি আসবো, আমি অবশ্যই আসবো, আমি কথা দিয়েছি, ফাঁকি দেব না তোমাকে। তুমি শুদ্ধের সাথে বাইরে অপেক্ষা করো আমার জন্য। আমি তোমাকে নিয়ে একটু ঝুঁকি নিতে চাই না। প্রণয়ের কথায় হাতকে ওঠে প্রিয়তা, বিদ্যুতের বেগে চাপটে ধরে প্রণয়কে। ছোট্ট বিড়াল ছানা নেয় মুখ লুকায়। আমি আপনাকে ছেড়ে 1 সেকেন্ডের জন্য যাব না, আমি কোথাও যাব না। শুনতে পাচ্ছেন আপনি? শুদ্ধ বল ভাই।
আমি না আসা পর্যন্ত আমার আমানত তোর কাছে গচ্ছিত রাখলাম, আশা রাখবো তুই মরে যাবি, কিন্তু আমার ফুলের গায়ে ফুলের আঁচটাও আসতে দিবি না। কিন্তু আমি যাব না। প্রণয়ের বুকে মুখ গুজে চিৎকার করে কেঁদে ওঠে প্রিয়তা। শরীরের প্রতিটা শক্ত যেন আষ্টে পিষ্টে ধরছে মানুষটাকে, তার থেকেও বেশি জোরে জড়িয়ে ধরেছে প্রিয়তা। প্রণয় কোনো প্রকার তর্কের জোড়ায় না, কথাও বাড়ায় না। প্রিয়তার কানের নিচে রগটা কৌশলে চেপে ধরতে কয়েক সেকেন্ডের জন্য, সাথে সাথে চিৎকার করে আওয়াজে শব্দ নীরব হয়ে গেল। হাতের কম্পন ছুটে দিল, চেতনা হারালো প্রিয়তা। নিস্তেজ হয়ে ঢলে পড়ল পুরুষালী বুকে, যাকে হারানোর ভয়ের আয়োজক। প্রিয়তাকে শুদ্ধের কোলে তুলে দিল প্রণয়। হাতে রিভলভার শুদ্ধের কপালে চেপে ধরে তীর্যক কণ্ঠে শ্বাসে বলল, যদি সামান্যতম সুযোগ নেওয়ার চেষ্টা করিস, গুলি করে খুলি উড়িয়ে দেব। কোলে পড়েছি তাই তোর হাতে দিতে বাধ্য হচ্ছি, এবার তাড়াতাড়ি নিয়ে এখান থেকে যা। শুদ্ধ দাঁত কপাটি কিরমির করে সময়ের অভাবে জবাব দিতে থেমে গেল। কি মুখ মুখ দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? যেতে বললাম না, যা তাড়াতাড়ি। শুদ্ধ যেতে চায় না, কিন্তু প্রিয়তার মুখে দিকে চেয়ে যেতে হবে। ওরা প্রণয়ের সাথে প্রিয়তাকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। শুদ্ধ বেরিয়ে যেতে গেলেই আবারও পিছু ডাকে প্রণয়। দাঁড়া, থেমে যায় শুদ্ধ। প্রণয় ছুটে এসে প্রিয়তার মায়াভরা মুখে ব্যাকুলতায় ললাটে চুম্বন এঁকে বলে, তুমি চোখ খুলে আমাকে দেখতে পাবে জান, কথা দিচ্ছি। একদম চিন্তা করো না। কোথায় অপেক্ষা করবো? স্টেশনে অপেক্ষা কর। সত্যি আসবি? আসবো। আর একটা কথাও বললো না শুদ্ধ। ওরা বেরোনোয় দুর্বলতায় শেষ অনুভবটুকু গায়েব হয়ে গেল যেন প্রণয়ের। চেনা মুখ বদলে গেল যেন মুহূর্তে। অবয়কে ফুটে ওঠে পুরনো মুখখানার হিংস্রতা। কালোমণির বাদামি চোখ দুটো প্রেমের নেশার বদনে যেন এক টাটকা রক্তের নেশা, স্নায়ুগুলো দপদপ করছে। দিভানের ওপর পায়ের ওপর পা তুলে বসে প্রণয়, যেন কোনো জঙ্গলি শিকারী অপেক্ষা করছে তার কাঙ্ক্ষিত শিকারের।